আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম পরিযান। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব সংখ্যা 40 থেকে 42 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। পরীর সামনে দিয়ে কেউ একজন ঢুকলো ঘরটাতে। হাতে থাকা ব্যাগটা থেকে ছোট ছোট কতগুলো ছুরি বের করে লম্বা টেবিলে রাখলো। তারপর কতগুলো বড় বড় ছুরি রাখে। পরী ঘাড় ঘুরিয়ে লোকটিকে দেখতে লাগলো। কালো মুখোশধারী লোকটা ঠিক পরীর স্বপ্নের মতো। অস্ত্রগুলোও সেরকম লাগছে পরীর, কিন্তু শায়েরের জায়গায় পরী নিজে বসা। হঠাৎই শায়েরের কথা ভীষণ মনে পড়ল পরীর। আর যদি সে মারা যায় তাহলে শায়ের বাঁচবে কিভাবে? সেও কি পাগল হয়ে যাবে রাখালের মতো? করুণ অবস্থা হবে শায়েরের। ভাবতেই অস্থিরতা কাজ করছে পরীর ভেতর। মৃত্যু নিয়ে তার ভয় নেই, কিন্তু শায়েরকে নিয়ে সে চিন্তিত। স্বাগতম জমিদার কন্যা পরী। আপনাকে তাসের ঘরে স্বাগতম। আবারও পরিচিত কণ্ঠস্বর শুনে চোখ বন্ধ করে ফেলে পরী। কবির এগিয়ে এসে চেয়ার টেনে নওশাদের পাশে বসলো। পরীকে চোখ বন্ধ করে থাকতে দেখে সে বলে উঠল, ভয় পেলে নাকি পরী? ভয় পেও না, তোমাকে ধারালো অস্ত্র দিয়ে মারবো না, শুধু শ্বাসরোধ করে মেরে ফেলবো, ব্যাস। বেশি কষ্ট তোমার হবে না। কবিরকে থামিয়ে নওশাদ বলে, আরে ভাই থামো, আগে পরীকে সব সত্য জানাতে দাও। মরার আগে সব জানা পরীর দরকার তো। নওশাদ পরীর দিকে তাকিয়ে হাসলো, বলল, আমি যেন কি বলছিলাম? হ্যাঁ, সম্পান। না থাক, শুরুটা শুরু থেকেই করি তাহলে। লম্বা শ্বাস নিল নওশাদ, তারপর বলতে শুরু করে, শুরুটা হোক ফুলমালাকে নিয়ে। মানে তোমার মা, তোমার কাকা তোমার মায়ের সাথে আদৌ কী করেছে তা আমার জানা নেই, তবে এটা জানি সে মোটেও ভালো কাজ করেনি। আসলে বলো তো কি? নারীর সৌন্দর্য সব থেকে বেশি আকৃষ্ট করে পুরুষকে, যেমনটা ফুল আকর্ষিত করে নারীকে। দুটো একই হলো। তোমার বাবা তোমার মায়ের ওই সৌন্দর্যে মোহিত হয়ে বিয়ে করে গড়ে তোলে। ভোলা ভালা মেয়েটাকে যেভাবে ঘোরাতো ঠিক সেভাবেই ঘুরতো। তোমার মায়ের এই সৌন্দর্য তার কাল হয়ে দাঁড়ালো। সেই কাল আর কেউ নয়, স্বয়ং তোমার কাকা। কিন্তু মানতে হবে, তোমার মা ঠিকই নিজেকে বারবার বাঁচিয়ে নিয়েছিল। এটা তোমার আর রূপালীর ভাবির চোখে না পড়লেও সোনালির চোখে ঠিকই ধরা পড়তো। তখন তোমরা ছোট ছিলে বিদায় কিছু বুঝতে না, তবে সোনালি বুঝতো, তাই সে বারবার আক্রমণাত্মক হয়ে উঠত। এমনকি তোমার কাকাকে অনেকবার মারার চেষ্টাও করেছিল। আর তোমার বাবা সব জেনেও এর কোনো প্রতিবাদ করতে পারতো না, কেননা তারা দুজনেই মরণ নেশায় আসক্ত হয়ে আছে। সেটা পরে বলবো, এখন আসি সোনালির কথায়। কমল মেয়েটার মৃত্যুটা যে ভয়ানক ছিল পরী। নওশাদকে এবার কবির থামিয়ে দিল। সে হেসে বলল, আমার সোনালির গল্পটা আমিই বলি, তুই থাম। চমকালো পরী। আমার সোনালি বলতে কি বোঝাতে চাইছে কবির তা বোঝার চেষ্টা করলো, কিন্তু সে বুঝতেই পারছে না। পরীকে চিন্তিত দেখে কবির বলে, আরে পরী, এত ভাবছো কেন? আমি তো সব বলছি। আমার সোনালি বলেছি কেন জানো? কারণ সোনালির সাথে আমার বিয়ে ঠিক করেছিল তোমার বাবা, কিন্তু সে তো পালিয়ে গেল। মনটা আমার ভেঙে গিয়েছিল তখন। সোনালির জন্য খুব কষ্ট হচ্ছিল এই বুকে। বুকে হাত দিয়ে কান্নার অভিনয় করে কবির। ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল পরী। বলল, আসল রূপটা যখন প্রকাশ্যে এনেই ফেলেছেন, তাহলে এত ভনিতা না করে সব বলে ফেলুন। ঠিকই বলেছ, তবে কি বলতো, সোনালি না বড্ড বোকা ছিল, তাই তো ধরা পড়ে গেল। তারপর কি হলো জানো পরী? রাখালকে ইচ্ছে মতো মারলো তোমার বাবা। গোলাম বাবার গোলামরা, সাথে আমিও ছিলাম। আমার মনের মানুষকে আমার থেকে যে কেড়ে নিল, তাকে কিভাবে এমনি এমনি ছেড়ে দেই? সোনালীকে তোমার বাবাই নিজ হাতে গলা টিপে হত্যা করেছিল সেদিন। আমি আর নওশাদ হাত পা চেপে ধরেছিলাম শুধু। তারপর আমার আর নওশাদের উপর দায়িত্ব পড়ে সোনালীকে কবর দেওয়ার। রাখালকে জীবিত রাস্তার ধারের কদম গাছের সাথে বেঁধে রাখি। ওর তখনও জ্ঞান ছিল, তবে মারার ফলে নেতিয়ে পড়েছিল রাখাল। সোনালীকে ওর চোখের সামনেই হত্যা করা হয়। ছেলেটা অনেকবার অনুরোধ করেছিল যেন সোনালীকে ছেড়ে দেই, তাহলে ও অনেক দূরে চলে যাবে, কখনো সোনালীর ছায়াও মারাবে না। কিন্তু এত ভালোবাসা তো সহ্য হলো না তোমার বাবার, তাই মেরে দিল। তবে মানতে হবে পরী, সোনালী অসম্ভব রূপবতী ছিল। রূপালীর থেকেও সোনালী বেশি সুন্দর ছিল। এমন সুন্দর যে ডুব না দিলে কি হয় বলো? মরে যাওয়ার পর সোনালী যেন আরও আবেদনময়ী হয়ে উঠেছে। তাই আর লোভ সামলাতে পারলাম না, নিজের ইচ্ছা মিটিয়ে নিলাম সোনালীর থেকে, তাও রাখালের সামনেই। কিন্তু সে দেখা ছাড়া কিছুই করতে পারেনি, বেচারা রাখাল। তবে নওশাদও কিন্তু সেদিন সোনালীকে ছাড় দেয়নি। যাকে এত ভালোবাসলো তাকে না পাওয়ার বেদনায় সে পাগল হয়ে গেল রাখাল। তারপর রাখালকে পদ্মার ওপারে রেখে এলাম, যাতে সবাই এটা জানতে পারে সোনালী রাখালের সাথে পালিয়ে গেছে। কিন্তু রাখাল পাগল প্রেমিক হয়ে মরা মেয়েটার টানে ফিরে এলো। তবে ওর চেহারা চেনার উপায় নেই, জঙ্গলে ভরে গেছে পুরো মুখে। কবির আর নওশাদ হাসছে, পরীর চোখ থেকে জল পড়ছে।
ঠোঁট কামড়ে রাগ দমন করার চেষ্টা করছে সে। হাতের বাঁধন এই মুহূর্তে খোলা থাকলে সে এখনই দুটোকে শেষ করে দিত। পরক্ষণেই মনে হলো ওর পা দুটো তো খোলাই রয়েছে, তাই সর্বশক্তি দিয়ে নওশাদের বুক বরাবর লাথি মারতেই চেয়ার থেকে সে পড়ে গেল। কিন্তু কবিরকে লাথি মারা ধরতেই কবির পরীর পা ধরে ফেলে এবং দড়ি দিয়ে পরীর পা দুটোও বেঁধে ফেলে। নওশাদকে টেনে তুলে আবার চেয়ারে বসায়। পরী চিৎকার করে বলে, কাপুরুষের দল, একটি মেয়ের সাথে লড়াই করার জন্য এত মানুষ এসেছিস, ভয়ে হাত পা বেঁধে রেখেছিস, সাহস থাকলে হাত পা খুলে দে। রাগে ফুঁসছে পরী, জোরে জোরে শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে ওর। খুনের নেশা ধরে গেছে। নওশাদ চেয়ারে বসে বলল, শালির দম আছে, ইচ্ছে করছে সব জাল মিটিয়ে দেই। আমাদের জন্য বিপজ্জনক বলেই জমিদার ওকে মারতে বলেছে, একটু পর কথা বলার মতো অবস্থায় থাকবে না। রাগটা নওশাদেরও বেড়ে গেল, কিন্তু কবির ওকে থামিয়ে বলল, তুই থাম, পরীকে তো একটু পরেই পাওয়া যাবে। যদি পুরুষত্ব দেখাতে হয় তাহলে আমার হাত খুলে দেখা। কবির আদুরে স্বরে বলে, না, বাঘিনীকে সবসময় খাঁচায় বন্দি করে রাখতে হয়, না হলে যে আক্রমণ করে বসে। তুমি জানো না বুঝি? মুখ ফিরিয়ে নিল পরী। ওর চোখ ভরা ঘৃণা। আজকে যদি পরী কোনো রকম বেঁচে ফেরে তাহলে ওদের একটাকেও ছাড়বে না। নিজের জীবন যায় যাক, অন্তত দু চারটাকে শেষ করে শান্তি পাবে তো। কিন্তু এখান থেকে বাঁচবে কীভাবে পড়ি? মনে মনে সে প্রার্থনা করতে লাগলো, আল্লাহ যেন এই শয়তানের শাস্তি দিতে ওকে বাঁচিয়ে রাখে। কবির নিজের চেয়ারটাতে বসে পড়ল, পরীর দিকে তাকিয়ে বলতে লাগলো, এতটুকুতেই উত্তেজিত হলে চলবে পড়ি? আরও অনেক কিছু শোনা বাকি তোমার। রূপালীর কথা তো এখনই বললামই না। কবির নিজের চেয়ারটা টেনে পরীর আরেকটু কাছে গিয়ে বসে, তারপর বলে, রূপালীর জন্যই তো তুমি সুশীলকে মেরেছিলে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সুশীলের হাতে রূপালীকে তোমার কাকা তুলে দিয়েছিল। তিনি চিঠি পাঠিয়েছিল রূপালীর কাছে। তিনি খুব ভালো করেই রূপালীর আর সিরাজের সম্পর্কের কথা জানতেন, তাই সুশীলের সাথে চুক্তি করেই তিনি সব করেছিলেন। আর তারপর তোমার হাতে সব শেষ। আমরাই সুশীলের লাশটা গায়েব করেছিলাম। অন্দর থেকে যেহেতু মহিলাদের বের হওয়া নিষেধ, তাই তোমার দুই মা আর কাজের লোকেরা আমাদের চিনত, কিন্তু তোমরা তিন বোন চিনতে না আমাদেরকে। তোমার কাকা আখিরের হাত আছে এই কথাটা তুমি জানতে পারলে রূপালী আর আমার বিয়ের দিন, এবং সেদিনই তুমি তাকে আঘাত করে বসলে। মরতে মরতে সে বেঁচে গেলেও তোমার জহুরির নজর থেকে সে বাঁচল না। বারবার তুমি তাকে মারার পরিকল্পনা করলে, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হলে। সেজন্যই এখন তোমাকে বাঁচিয়ে রাখা আর যাবে না। মরতে তোমাকে হবেই। সাপকে যতই দুধ কলা খাওয়াও না কেন, সে ছবল দিবেই। তোমার বাবা বেশ বুঝেছে, যদি তুমি কোনোদিন জানতে পারো যে সোনালীর মৃত্যুর কারণ তিনি, তাহলে তাকে মারতে কোনো দ্বিধাবোধ সোনালীর মৃত্যুর কারণ তিনি, তাহলে তাকে মারতে তোমার দ্বিধাবোধ হবে না। এজন্য বারবার তোমাকে মারার পরিকল্পনা সে করেছে। আর বিন্দুকে কে মেরেছে সত্যি করে বলুন? এবার নওশাদ বলে উঠল, সে তো তোমাকে প্রথমেই বললাম, তোমাদের প্রিয় সম্পান মাঝি তোমার প্রিয় বিন্দুকে মেরেছে। আমি বিশ্বাস করি না। বিন্দুকে একজন নয়, অনেকগুলো লোক মেরেছে। আমি নিজে উপস্থিত ছিলাম সেদিন ওই জঙ্গলে। অনেক লোকের উপস্থিতি আমি সেদিন পেয়েছিলাম। নওশাদ হু হু করে হেসে উঠল। বৃষ্টি সেই হাসি দেখে গা গুলিয়ে ওঠে পরীর। হাত পা ছোটাছুটি করেও বাঁধন ছিঁড়তে পারে না। চোখের সামনে যা দেখো তা কি সব সত্য পড়ি? তুমি হয়তো জানো না, ওই দিন বিন্দুর সাথে তোমাকেও মারার পরিকল্পনা ছিল। যাই হোক, শুরু থেকেই বলি, না হলে তুমি কিছু বুঝতে পারবে না। কানাইকে মনে আছে তোমার? মনে করে বলো তো। বন্যার সময় আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। পরীকে বাকিটা বলতে না দিয়ে নওশাদ বলে, আর তুমি তাকে ধরেছিলে? শুধু তাই নয়, কানাইকে চুরির সাজা থেকে বাঁচিয়েও ছিলে। কিন্তু পরী, এখানেও তুমি বোকার পরিচয় দিয়েছ। কানাই সেদিন চুরি করতে না, তোমাকে খুন করার জন্য গিয়েছিল। তোমার বাবা ওকে পাঠিয়েছিল, কিন্তু তুমি তাকে ধরে ফেললে এবং তোমার বাবা বিচারের নাটক সাজালো। তারপর তুমি এসে কানাইকে বাঁচালে। আহ, কি বুদ্ধি তোমার! তোমার বুদ্ধির তারিফ করতে হয় পরী। এবার আসি সম্পানের কথায়। শুধুমাত্র তোমাকে মারার জন্য তোমার প্রাণপ্রিয় সখীর সাথে ভালোবাসার নাটক করেছে সম্পান। ও পরী, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। নওশাদ কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলল, শেখরকে সরিয়ে তোমাকে শায়েরের হাতে তুলে দেওয়া হয়েছে কেন জানো? শুধুমাত্র তোমাকে খুন করার জন্য। কিন্তু শায়ের তো ভীষণ ধূর্ত। সে তোমাকে হত্যার পরিবর্তে ভালোবেসে সংসার শুরু করে দিল। বৃতৃষ্ণায় ভরে উঠেছে পরীর কোমল মন। বিষাক্ত ধোঁয়া যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছে তার। যার দরুন শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে পরীর। আর কতভাবে সে আজ ভাঙবে? শায়েরও শেষমেশ এর সাথে যুক্ত ছিল। বিশ্বাস করতে চাইছে না পরীর মন। যাকে এতটা ভালোবাসলো এবং যার থেকে এত ভালোবাসা পেল, সেই কিনা পরীকে খুন করার জন্য বিয়ে করলো। পরক্ষণে পরীর মনে হলো, শায়েরকে সত্যি ভালোবেসেছ তো, নাকি ওটাও আর অভিনয় মাত্র? শায়েরের কথা ভেবে কেঁদে উঠল পরী। নিজেকে আর দমন করা ওর পক্ষে সম্ভব নয়। একসময়
সে সাহসী ছিল, কিন্তু ওই পুরুষটার জন্য যে একজন নরম এবং ভালোবাসাময় নারীতে পূর্ণ হয়েছিল, সে ভালোবাসার কাছে যে পরি আজ প্রতারিত। এত ষড়যন্ত্রের মধ্যে শায়েরের নামটা থাকা কি খুব জরুরি ছিল? এই নামটা বাদ দিলে খুব কি ক্ষতি হতো? কোনো যুদ্ধ তো হতো না, পৃথিবী ধ্বংসও হতো না। সবশেষে কেন সবশেষে কেন এই নামটা নিল নওশাদ? সব ভাবনার মাঝে চোখের পানি ফেলছে পরি। মনে হচ্ছে ওরা মারার আগেই পরীর দম বন্ধ হয়ে মরে যাবে। এমন একজন থাকার থেকে মরে যাওয়াই উত্তম। পরীকে এবারে কাঁদতে দেখে নওশাদ আর কবির কোনো কথা বলো না, চুপ করে থেকে পরীকে একটু সময় দিল। পরী কান্না শেষ করে বলল, আর কি কি বাকি আছে সব জানতে চাই আমি। নওশাদ আফসোসের সুরে বলে, তোমাকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে পরী। কত ভালোবাসলে তুমি শায়েরকে, কিন্তু সে তোমাকে ধোঁকা দিয়ে মোটেও ভালো করেনি। আমি সব জানতে চাই। তারপর কি হয়েছিল? সব কিছুতেই সম্পানের হাতটা বেশি ছিল। সে বিন্দুর সাথে ভালোবাসার নাটক করে তোমার সব খবর আমাদের কাছে দিত। তোমাকে সর্বপ্রথম হত্যা করার দায়িত্ব পড়ে শায়েরের উপর। সম্পান আর বিন্দুর সাথে রাত্রিবেলা তুমি নদীতে ঘুরতে যেতে, সেটাও সম্পান শায়েরকে বলেছিল। তারপর পরিকল্পনা অনুযায়ী তোমাকে মারতে শায়ের সেদিন গেল। কথা ছিল সেদিন বিন্দু আর তোমাকে খুন করে নদীতে ভাসানোর, কিন্তু শায়ের পারল না তোমাকে মারতে। সে পরিষ্কার বলে দিল তার পক্ষে তোমাকে হত্যা করা সম্ভব নয়। কারণটা সেদিন শায়ের বলেনি, তবুও তোমার বাবা শায়েরকে কড়া হুকুম দেন। তাতেও লাভ হলো না। শেষে ঠিক হলো আমার সাথে বিয়ে হবে তোমার, আর তারপর আমি তোমাকে হত্যা করব। এছাড়া তোমাকে হাতে পাওয়ার কোনো উপায় ছিল না। সেটাও বেচতে দিল শায়ের। কেন জানি আমার মনে হয়েছিল শায়ের তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। আমার সন্দেহটাই ঠিক হলো। আমি কলপারে এমনি এমনি পড়িনি। শায়ের পরিকল্পনা করেই সাবান মেখে রেখেছিল, আর আমি পা পিছলে পড়ে যাই। পরে সব জানাজানি হলে আমার আর শায়েরের মধ্যে কথা কাটাকাটি হয় অনেক। তোমার বাবা নিশ্চুপ থাকলেও তোমার কাকা শায়েরকে অনেক বকাবকি করেন। যেদিন তোমরা কবির ভাইয়ের বাড়িতে গেলে, ওই দিন সবকিছুই পরিকল্পনা মতো হয়েছে। আমাদের মাঝে ইচ্ছাকৃতভাবে ঝগড়া হয়, এবং সেদিন তোমাদের গাড়ির সামনে আমাদের লুকিয়ে যায়। ওই দিনই কথা ছিল শায়ের ওদের হাতে তোমাকে তুলে দিবে, কিন্তু না, শায়ের আবারও পল্টি খেলো, তোমাকে বাঁচিয়ে নিল। ইচ্ছে করছিল শায়েরকে তখনই শেষ করে দেই, কিন্তু পারলাম কই। এর মধ্যেই আরেক ঝামেলা গাড়ি এলো। শহরের ডাক্তার 3জন এসে হাজির হলো। তখন তোমরা ঠিক করেছিলে পশ্চিমের জঙ্গলে বিন্দু আর সম্পানের বিয়ে দিবে। সব ঠিক করা ছিল সেদিন। সেবার আর শায়েরকে পাঠানো হলো না, শহরের ডাক্তারদের নিয়ে যাত্রা দেখতে পাঠানো হলো। কিন্তু এখানেও গন্ডগোল হয়ে গেল। বিন্দু যখন তোমাদের অপেক্ষা করছিল, আমরাও দূর থেকে উৎপেতে ছিলাম, কিন্তু আমাদের ছেলেদের তখন বাসনা হলো বিন্দুর প্রতি। কি আর করার, সবার ইচ্ছা পূরণ করতেই হলো। তবে সম্পান তখন ছিল না। ও যখন এলো, বিন্দু তখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল। বিন্দুর ওই অবস্থা দেখে সেদিন সম্পানের ভয়ঙ্কর রূপ দেখেছিলাম। তখনই আমাদের দলের 2জনকে ছুরির আঘাতে শেষ করে দিয়েছিল। পরে বুঝতে পারলাম সম্পান মিথ্যা না, সত্যি সত্যি বিন্দুকে ভালোবাসতো। অভিনয় করতে গিয়ে বিন্দুকে সে সত্যি ভালোবেসে ফেলেছিল। এজন্য সম্পান বারবার বলেছিল বিন্দুর যাতে ক্ষতি না হয়, ওরা যেন শুধু তোমাকেই হত্যা করে। তবে বিন্দু রাতের আঁধারে থাকা মানুষগুলোর কথা জানতেও পারল না। সম্পান বিন্দুকে নিজ হাতে খুন করে, যাতে পরবর্তীতে বিন্দুর নিজের প্রতি ঘৃণা না হয়। বিন্দু যাতে জানতে না পারে সম্পানও এসবের মধ্যে ছিল। তারপর খড়ের গাদায় কেরোসিন ঢালা হলো। হিন্দু রীতিমতো পোড়ানো হবে। এর মাঝে তুমি চলে এলে। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম জঙ্গলের সামনে থেকে, কিন্তু তুমি এলে পেছনের দিক দিয়ে, এবং পালিয়েও গেলে। আমাদের সব পরিকল্পনা আবারও বিফলে গেল। পরে খবর পেয়ে শায়ের ছুটে এলো, এবং বিন্দুকে যারা ধর্ষণ করলো তাদের সবাইকে মেরে দিল তোমাদের ওই বাগান বাড়িতে নিয়ে। শায়ের বেশি বাড়াবাড়ি করেছিল সেদিন, তাই তোমার বাবা শায়েরকে অনেক কথা শোনায়। এর মধ্যে আরেকটা ভুল হয়ে গেল। শায়েরের পিছু নিয়ে শেখর সব সত্য জেনে গেল। পরের দিন তোমাকে দেখে সে তোমার প্রেমে পড়ে গেল, এবং তোমার বাবাকে এক প্রকার হুমকি দিল যাতে তোমার সাথে শেখরের বিয়ে দেয়। এটা তোমার বাবা মেনে নিতে চায়নি। তখন গ্রামে এমনিতেই বিন্দু খুন হয়েছে, পুলিশ এসেছে, তাই শেখরকে যেতে দেওয়া হলো। সময় নেওয়া হলো বিয়ের জন্য। বিয়ের দিন ওদের গাড়ি দুর্ঘটনা আমরাই করিয়েছি, এবং ফাঁসিয়ে দিয়েছি নাইমকে। বেচারা নির্দোষ, কিন্তু তবুও জেল খাটছে। শেখর যেদিন জমিদার বাড়িতে এলো, তারপর প্রাণ নিয়ে ফিরতে পারেনি। জানতাম শহরে ফিরে শেখর সব পুলিশকে বলে দিবে, তাই ওর কিচ্ছা খতম করে দিলাম। তবে এরপর বিশ্বাসঘাতকতা করে সম্পান। সে পুলিশকে সব বলতেই যাচ্ছিল, কিন্তু তা পারেনি। বিন্দুকে যে ডালে ঝুলিয়েছিলাম, ঠিক সেই ডালেই সম্পানকে মেরে ঝুলিয়ে দেই। সবাই ভাবলো সম্পান আত্মহত্যা করেছে। ব্যাস, এভাবেই একটা ভালোবাসার সমাপ্তি ঘটল। কিন্তু পালক, ওই মেয়েটা নির্দোষ ছিল। কি দোষ ছিল ওর? একটু ভালোবাসাই তো চেয়েছিল শায়েরের কাছ থেকে,
কিন্তু শায়ের তাকে মৃত্যু উপহার দিল। কানাইকে মারার পরিকল্পনা করছিল সেদিন শায়ের, কেননা তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে কানাই ওঁত পেতেছিল সময় মতো তোমাকে সব সত্য বলে দেবে। তাই সত্য গোপন করতে কানাইকে মারার কথা চলছিল। ওই দিন পালক সব শুনে ফেলে, তবে সেও শেখরের মতো ফায়দা উঠালো। শায়েরকে বলল, ও যদি পালককে বিয়ে করে তাহলে কাউকে এই সত্যি বলবে না। শায়েরের আবার মাথা গরম ছিল খুব, তোমাকে খুন করতে না পারায় সেদিন অনেক কথা শুনতে হয়েছিল ওকে। তাই মাথা গরম করে শায়ের নিজ হাতে পালককে পানিতে চুবিয়ে মেরে ফেলে। কিন্তু সমস্যা হলো, যখন জানতে পারলাম পালক সাঁতার জানতো, তাই আমরা আগেই পালকের বাবা মায়ের কাছে যাই এবং তাদের হুমকি দিয়ে মুখ বন্ধ করি। কিন্তু কতদিন আর ওদের চুপ করানো যায়, তাই তাদেরকেও মারতে হলো। আমি তখন সচল ছিলাম, তাই খুনগুলো আমিই করি। জানো তো পড়ি, শায়েরের থেকে খুন করার নেশা আমার অনেক বেশি। রক্ত দেখার মজাই আলাদা। শায়েরের সাথে তোমার বিয়ে দেওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু শায়ের নিজেই বিয়ের দিন বলে সে তোমাকে বিয়ে করবে এবং ওর গ্রামে নিয়ে গিয়ে হত্যা করবে। আমি বিশ্বাস করিনি ওর কথা। তোমার বাবাকে বারণ করেছিলাম, কিন্তু তিনি শুনলেন না। বিয়ে দিয়ে ওই রাতেই তোমাদের পাঠিয়ে দিল নবীনগর। এরপর দিনের পর দিন যায়, কিন্তু শায়ের তোমাকে মারে না। অনেক চিঠি যায় শায়েরের কাছে, সে উত্তর দিত না। শেষ চিঠি পেয়ে শায়ের এখানে আসে এবং বলে দেয় সে তোমার সাথে থাকতে চায়, আমাদের সাথে সে আর কাজ করবে না। আমাদের ধোঁকা দিয়ে শায়ের তোমাকে নিয়ে সুখে থাকবে, এ তো মানা যায় না। তাই জুম্মানকে দিয়ে মিথ্যা বলে তোমাকে এখানে আনলাম এবং আজ তোমাকে মরতে হবে পড়ি। শায়েরকে শাস্তি দিতে হলে তোমাকে মরতে হবে। আমি জানি শায়ের নিজ থেকে তোমাকে আমাদের হাতে তুলে দেবে না, তাই চলচাতুরির আশ্রয় নিতেই হলো। পরি চোখ বন্ধ রেখে সব শুনছিল এতক্ষণ। এখনও চোখ খুলছে না সে। মনে হচ্ছে চোখ খুললেই শায়েরকে দেখতে পাবে এবং শায়ের এসেই ওর গলায় ছুরি চালিয়ে দেবে। পরি সেই মৃত্যুটা নিতে পারবে না। বিন্দুকে এই মুহূর্তে মনে পড়ছে। না জানি ওই রাতটা ওর কিভাবে কেটেছে। নিজের প্রিয় মানুষটার খারাপ রূপটা দেখে মরতে পারেনি বিন্দু, কিন্তু পরি তো শায়েরের আসল রূপটা জেনে গেছে। মরতে ওর ভীষণ কষ্ট হবে। পরি চোখ খুলে নওশাদের দিকে তাকিয়ে বলল, আমার হাতের বাঁধন খুলবেন না? আমাকে মারার সময় ভুলেও আমার হাত খুলবেন না, তাহলে আমার মৃত্যুর সাথে সাথে আর কার মৃত্যু হবে তা বলা মুশকিল। বাহ, তোমার তেজ দেখছি বেড়ে গেছে। তোমাকে তো ছাড়াই যাবে না। নওশাদ, চলো এখন। পরীকে পরপারে পাঠানোর সময় এগিয়ে আসছে। নওশাদ লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। খোঁড়াতে খোঁড়াতে সে চলে গেল। কবিরও চলে গেল। আর কিছু জানানো নেই পরীকে। এখন এখানে না থাকাই ভালো। পরীকে একা ছেড়ে দিল ওরা। আফতাব আর আখির বাগান বাড়িতে এসে পৌঁছালো মাত্র। ওদের জন্যই সবাই অপেক্ষা করছিল। আফতাবের হুকুম না পাওয়া পর্যন্ত পরীর গায়ের ফুলের টোকাও কেউ দিতে পারবে না। বাইরে কড়া পাহারা। বাগান বাড়িটার চারপাশে জঙ্গলে আবৃত। আশেপাশে কোনো ঘর বাড়ির নিশানাও নেই। তাছাড়া মোগল আমলের এই বাড়ির ভেতরের কোনো শব্দ শোনা কারো পক্ষে সম্ভব না। আফতাব আসতেই কবির এগিয়ে গেল, বলল, যা করার তাড়াতাড়ি করতে হবে। পরীকে দিয়ে বিশ্বাস নেই। ওই মেয়েটা চতুর বেশি, কি জানি কখন আমাদের উপর আক্রমণ করে বসে। ডাক্তার আসতে একটু সময় লাগবে, তাই আমাদের অপেক্ষা করতে হবে। নওশাদ গর্জে উঠে বলে, হোক দেরি, আগে পরীক্ষা শেষ করে দেই, তারপর ডাক্তার আসুক, সমস্যা নেই। বেশি বুঝো না তুমি। আগে ডাক্তার আসুক, পরে সমস্যা হলে তুমি সামলাবে। আপনি এখনও আমার কথা শুনছেন না। আমার কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না। পরীকে আরও আগেই শেষ করে দিতাম। এই খোঁড়া পা নিয়ে কী করবে তুমি? চুপচাপ বসে থাকো। অপমানিত হয়ে নওশাদ চুপ করে গেল। আফতাব প্রায়ই এই কথা বলে অপমানিত করে ওকে, কিন্তু এজন্য তো নওশাদের কোনো দোষ নেই। শায়েরের জন্য সব হয়েছে, তাই ওর খুব এখনও রয়ে গেছে। নিজেদের মধ্যে ঝগড়া করলে ক্ষতি হবে, তাই আফতাব সবসময় সবাইকে শান্ত রাখার চেষ্টা করে। সবার কথার মাঝে একজন রক্ষী এসে খবর দিল শায়ের এসেছে। মুহূর্তেই সবার চোখে মুখে আতঙ্ক দেখা দিল। এত তাড়াতাড়ি তো শায়েরের আসার কথা না। সে ব্যবস্থা আফতাব রেখেছে, তাহলে শায়ের এখানে পৌঁছালো কিভাবে তা ভেবে পাচ্ছে না। নওশাদ রেগে আগুন। সে বলল, এজন্যই বলছিলাম সব তাড়াতাড়ি করতে। সব কিছু বিফলে গেল। কবির ছুট লাগালো পরীর কাছে, দড়িটা নিয়ে ফাঁস লাগালো পরীর গলাতে। হঠাৎ কবিরের এহেম কাণ্ডে অবাক হলো না পরী। মৃত্যুর জন্য সেও প্রস্তুত ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে শায়ের সেখানে প্রবেশ করে এবং কবিরকে এলোপাথারি ঘুষি মারতে থাকে। কয়েক মুহূর্তে গিয়ে কি হয়ে গেল পরী বুঝে উঠতে পারল না। গলায় ফাঁস লাগার আগেই শায়েরটাকে বাঁচিয়ে নিয়েছে। শায়ের টেবিল থেকে একটা ছুরি এনে চেপে ধরে কবিরের গলায়। চোখ তুলে শায়েরের চোখে চোখ রাখে কবির, যেন আগ্নেয়গিরির লাভা ওই চোখে। কবির বুঝলো এই মুহূর্তে যদি শায়ের ওকে শেষ করেও দেয়, কেউ ওকে কিছু বলতে পারবে না। শায়েরের ভয়ঙ্কর রূপ কবির দেখেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর হতে সে দেখেনি। শায়েরের রুষ্টচিত্তে কণ্ঠে বলল, সাহস অনেক দেখিয়েছিস তুই। তোকে মারলে কেউ আমার গায়ে
ছোঁয়াতে পারবে না। এটা জেনেও আমার পরিজানের দিকে হাত বাড়ানোর সাহস তোর হলো কিভাবে? ধারালো ছুরির সামান্য ছোঁয়াতেই কবিরের গলার চামড়া কেটে রক্ত ঝরতে লাগলো। সবাই ততক্ষণে চলে এসেছে। আফতাব হুঙ্কার ছাড়লো, বলল, শায়ের, কবিরকে ছাড়ো। হাত থেকে ছুরি ফেলে দিল শায়ের। আফতাবের দিকে না তাকিয়ে সে এগুলো পরির দিকে। হাত এবং পায়ের বাঁধন খুলতে খুলতে বলতে লাগলো, আমার সাথে গলাবাজি করবেন না। আপনার মতো শত জমিদারের মস্তিষ্ক এই সেরান হাতের মুঠে নিয়ে ঘুরে। আমার সাথে চালাকি করার চেষ্টাও করবেন না। যদি আমার পরিজনের কিছু হয়ে যেত তাহলে আপনারা ভয়ঙ্কর কিছু সম্মুখীন হতেন। তাই মুখটা বন্ধ রাখুন। আফতাব চোখ বুজে শায়েরের কথাগুলো হজম করে নিল। শায়েরের কথা আফতাবকে মানতেই হবে, কেননা আফতাবের দুর্বল স্থানগুলো শায়েরের জানা। না হলে শায়েরকে সে কবেই মেরে দিত। পরীর বাঁধন খুলে হাত ধরে পরীকে দাঁড় করালো শায়ের। পরী শায়েরের থেকে হাত সরিয়ে পিছিয়ে গেল। লম্বা টেবিলের সাথে পিঠ লাগিয়ে দাঁড়ালো পরী। শায়ের সাথে সাথেই পরীর কাছে গিয়ে বলল, আপনি ঠিক আছেন পরীজান? চিন্তার কারণ নেই, আমি এসে গেছি, চলুন আমরা ফিরে যাই। পরী মৃদু ধাক্কা দিয়ে শায়েরকে দূরে ঠেলে সরিয়ে দিল। বলল, ছুবেন না আমাকে। আপনি যে হাতে আমাকে হত্যা করতে চেয়েছিলেন সেই হাত দিয়ে স্পর্শ করবেন না আমাকে। শায়ের নওশাদের দিকে তাকালো, সাথে নওশাদের চোখের ভাষাও বুঝে গেল। নওশাদ পরীকে সব সত্য জানিয়ে দিয়েছে। তাই শায়ের শান্ত স্বরেই বলল, যা বলার বাড়িতে গিয়ে বলবেন, আপাতত এখান থেকে চলুন। এবার পরী প্রতিক্রিয়া করে না, চুপচাপ পা বাড়ায় শায়েরের সাথে। কবির বাসা থেকে উঠে দাঁড়ালো। গলায় হাত দিয়ে রক্ত দেখে সে রেগে গেল ভীষণ, কিন্তু এই রাগটা যেন চিরকালের জন্য থেমে গেল। কারণ আচমকাই কবিরের গলার ভেতরে ছুরি গেঁথে দিয়েছে পরী। শ্বাস টেনে নিতেও পারল না কবির। মেঝেতে ধপাস করে পড়ে গেল। গলা দিয়ে বয়ে গেল রক্তস্রোত। পরী শান্ত মেজাজে কবিরের গলায় ছুরি বসিয়েছে, যা কারো মাথাতে আসেনি, এমনকি শায়েরেরও না। নওশাদ ভেবেছিল এত কিছু জানার পর পরী ভেঙে পড়বে, কিন্তু তা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে পরী নিজেকে আরও শক্তিশালী করে দাঁড় করিয়েছে। যখন টেবিলের পাশ ঘেঁষে পরী দাঁড়িয়েছিল তখনই ছুরিটা হাতে নিয়েছিল এবং সুযোগ বুঝেই কাজে লাগিয়েছে। কবিরকে আঘাত করে পরী আর এক মুহূর্ত দেরি না করে পা বাড়ালো নওশাদের দিকে। তবে নওশাদ একটু দূরে থাকার কারণে সে সতর্ক হয়ে গেল। শায়ের নিজেও পরীকে ঝাপটে ধরে টেনে সবার থেকে দূরে নিয়ে আসে, কিন্তু পরী হাত পা ছোটাছুটি করছে। শায়ের বলল, ছুরিটা ফেলে দিন পরীজান, আপনার লেগে যাবে। একটু শান্ত হন, ছাড়ুন আমাকে। ওকে না মারতে পারলে আমার রক্ত ঠান্ডা হবে না। আফতাব চেঁচিয়ে বলে, এখনও সময় আছে শায়ের, পরীকে শেষ করে দাও, না হলে ও তোমাকেও ছাড়বে না। আফতাবের কথাতে পরী স্থির হয়ে গেল। হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে গেল। সে বলল, কেমন পিতা আপনি যে নিজ কন্যাকে হত্যা করতে চাইছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার উপর আপনার কিসের ক্ষোভ? মেয়ে হয়ে যদি বাবাকে খুন করার ইচ্ছা পোষণ করো, তাহলে আমি বাবা হয়ে কেন পারবো না? আমি কবে আপনাকে খুন করতে চাইছি? আমি তো আপনাকে হত্যা করার কথা কখনো চিন্তাও করিনি। এখন তো করতে চাইবে, সেটা আমি জানি। সোনালির মতো তুমিও আমাকে মারতে চাইবে, তাই তোমাকে আগেই সরিয়ে দিতে চেয়েছিলাম। সোনা আপা আপনাকে মারতে চেয়েছিল, কিন্তু কেন? আফতাব কথা বলল না। তবে নওশাদ বলে উঠল, তোমার বাবার যে সাম্রাজ্যের লোভ পড়ি, তা পেতে সে নিজের আপনজনদের বিসর্জন দিতেও পিছপা হবে না। আফতাব রাগান্বিত চোখে নওশাদের দিকে তাকালো। নওশাদ সেদিকে গুরুত্ব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরায়। পরী তো সব জেনেই গেছে, এটুকু জানলে ক্ষতি কি? কি এমন লোভ আপনার যে নিজের মেয়েকে হত্যা করতে হবে? অল্প কিছু নিয়ে কি সুখে থাকা যায় না? যে লোভে এত পাপ করছেন, পরকালে কি জবাব দেবেন? ইহকালে সুখ পেলে পরকালেও পাবো, আমাকে নিয়ে তুমি এত ভেবো না। মূর্খ পিতা আপনি। ইহকাল পরকালের আকাশ পাতাল তফাৎ। তবে একটা কথা শুনে রাখুন, যদি আমি বেঁচে থাকি তাহলে আপনি বাঁচবেন না। সাম্রাজ্যের লোভে আপনি আর আমার প্রতিশোধের আক্রোশ, কার জয় হয় দেখা যাবে। আমি নিশ্চিত এই যুদ্ধে আমার প্রাণ হারাবো আমি, কিন্তু রক্তারক্তি ছাড়া আমি মরব না। ভুলে যাবেন না আপনার রক্ত আমার শরীরে আছে, তাই আপনার মতো তলোয়ার আমিও চালাতে পারি, আর আমার লক্ষ্য কখনো বিফলে যাবে না। আফতাব গর্জে ওঠে, তার সামনেই মৃত্যুর হুমকি দিচ্ছে তার মেয়ে, আর তিনি শুনছেন। শায়েরকে সে বলে, পরীকে রেখে চলে যাও শায়ের, না হলে আজ তোমাকেও শেষ করে দেব। আফতাবের কথা শুনে শায়ের হাসলো, এক হাতে পরীকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়ালো। বলল, আপনার কোনো চামচার সাহস নেই আমাকে ছোঁয়ার? এসব বলে নিজেই হাসির পাত্র বানাবেন না। চলুন পরিযান, আমাদের যেতে হবে। শায়ের পরীর হাত ধরে সবার সামনে নিয়ে বাগান বাড়ি ত্যাগ করলো। সব রক্ষীরা শায়েরকে আটকানোর পরিবর্তে তাকে যাওয়ার রাস্তা করে দিল। কিছুটা দূরে এসে পরীর শক্তি যেন সব শেষ হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। শায়ের পরীর হাত ছেড়ে দিল। পরী চিৎকার করে কাঁদছে। বরখার নেকাবটা টেনে খুলে ফেলেছে সে। জীবনের এতগুলো বছর সে ভুল মানুষদের সাথে কাটিয়েছে, সেটা ভাবতেই ঘৃণা বাড়ছে ওর। মাটিতে বসে সে হাত পা ছুটছে আর কাঁদছে। জ্যোৎস্নার আলোতে ভরে গেছে চারদিক। চাঁদের আলো সবার প্রিয়, কিন্তু সময় যেন সব কিছুতেই আজ বিষ ঢেলে দিয়েছে। নিঃশ্বাস ছাড়তেই
নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে পরীর। কিছুক্ষণ ওভাবে বসে থেকে উঠে ছুট লাগালো পরী। সায়ের পরীকে দাঁড়াতে বলেছে আর ছুটছে। পরী ছুটতে গেল সোনালির কবরের কাছে। কবরের মাটি আঁকড়ে ধরে মাথা রাখে মাটিতে। এই রাস্তা দিয়ে কত চলাফেরা করেছে, অথচ পরী জানতেও পারল না এই কবরটা ওর প্রিয় মানুষটার। রাখাল কদম গাছের সাথে হেলান দিয়ে বসেছিল। পরীকে এভাবে কাঁদতে দেখে সে হতভম্ব হয়ে গেল। হামাগুড়ি দিয়ে সে পরীর পাশে বসে ওকে দেখার চেষ্টা করে। পরী আগের মতোই কাঁদছে। রাখাল পরীকে মৃদু ধাক্কা দিতে দিতে বলে, এই ওঠ, কান্দস কেন তো? রানীর ঘুম ভাঙা যাইব। পরী মাথা তুলে রাখালের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে ঠোঁট ভেঙে আবারও কেঁদে উঠল। সে বলল, আপার ঘুম কখনোই ভাঙবে না। যদি কাঁদলে ঘুম ভাঙতো তাহলে বিশ্বাস করো আমি অনেক কাঁদতাম। তুমি কেন আপাকে বাঁচাতে পারলে না? আমার আপা কত কষ্ট নিয়ে দুনিয়া ছাড়লো। রাখাল পরীর কথার অর্থ বুঝল না, বোঝার চেষ্টাও করলো না। সে আপন হস্তে সোনালির কবরে হাত বুলাচ্ছে। কোন পাপের শাস্তি তুমি পেলে আপা? ওই পিচাসগুলো তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি তোমার কবরে মাটি ছুঁয়ে প্রতীক্ষা করছি। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ওদের শাস্তি দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক না কেন, নওশাদকে না মারা পর্যন্ত আমি শান্ত হব না। তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই। মৃত্যুর পরেও বিধাতার কাছে আর্জি জানাবো তোমার হত্যাকারীর শাস্তির জন্য। চোখের পানি দুহাতে মুছে নিল পরী। শক্ত কণ্ঠে বলল, দোয়া করো আপা, তোমার পরী যেন সব কাজে সফল হয়। তোমার ছোট্ট পরী আজ অনেক বড় হয়ে গেছে, ভালো খারাপ আজ বুঝেছে, প্রতিশোধের মানে জানে। তোমার পরী কখনো ভেঙে পড়েনি আর ভাঙবেও না। তোমার পরী হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিবে। আবার চোখ মুছে উঠে দাঁড়ালো পরী। পেছন ফিরতেই সে সায়েরকে দেখল। সায়ের এতক্ষণ পরীর কথা শুনছিল। পরীর চাহনি স্থির। সায়ের তো অন্ধকারে উপলব্ধি করতে পারল না, তবে সায়ের এটা বুঝতে পারল যে আজকের পরীর সম্পূর্ণ নতুনভাবে তৈরি। সায়েরের জন্য তার মনে এতটুকুও ভালোবাসা নেই। সায়ের পরীর দিকে এগুলো না, পরীর নিজেই আসলো জমিদার বাড়ির দিকে যাচ্ছে পরী। সায়ের বলে উঠল, ওখানে যাবেন না পরী যান, আমার সাথে ফিরে চলুন। ফিরে তাকালো পরী। আপনার ভাবনা অসাধারণ, কিন্তু আমি ফিরে যাব না। আমার প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না। আপনি একা একটা মেয়ে হয়ে ওদের সাথে কিছুতেই পারবেন না, সেটা আমি জানি। তবুও প্রতিশোধ না নিয়ে আমি পিছপা হব না। আপনি চলে যেতে পারেন। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না পরিজান। চলুন আমরা অনেক দূরে চলে যাই, আমরা ভালো থাকবো সেখানে। বাহ, কত সহজে কথাগুলো বলে দিলেন। আপনার মতো পাপিষ্টরা সব কিছুকেই সহজভাবেই নেয়, কিন্তু আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব না। আমার ভালোবাসা দেখেছেন, কিন্তু এবার ঘৃণা দেখবেন। আপনার পরিজন আপনাকে কতটা ঘৃণা করে তা এবার আপনি দেখবেন। সায়ের পরীর কাছে আসলো। পরীর হাত দুটো নিজের বুকে চেপে ধরে বলল, আমি দোষী, আমি পাপী, আমি শাস্তির যোগ্য। আপনি আমাকে শাস্তি দিন, আমাকে জড়িয়ে ধরেই শাস্তি দিন। আমি সব মাথা পেতে নেব, কিন্তু আমার থেকে দূরে সরে যাবেন না। পরী ধাক্কা দিয়ে সরিয়ে দিল সায়েরকে। চিৎকার করে বলল, আপনার ছোঁয়া বিষাক্ত লাগছে আমার কাছে। আমি মানতে পারছি না আপনিও সবার মতো আমাকে মারতে চেয়েছিলেন। যদি আমাকে মারতেই চান তাহলে আগেই মেরে ফেলতেন। কেন আমার ভেতরে ভালোবাসার জন্ম দিলেন? আমার অনুভূতির সাথে নোংরামো করলেন। অনুভূতি ভালোবাসা কখনো নোংরা হয় না পরিজান, নোংরা হয় মানুষ। আমার ভালোবাসা নোংরা না পরিজান। সায়েরের কথার পিঠে কথা না বলে পরী হেঁটে চলল। সায়েরও পরীর পিছু নিল। অন্দরের উঠানে সেই বরকাটা ছুঁড়ে ফেলে দিল পরী। মালা এখনও বারান্দায় বসেছিল। পরীকে নিয়ে যাওয়ার পর মালা আর নিজ ঘরে যায়নি। পরীকে দেখে মালা ছুটে এলো, মেয়ের দুগালে হাত রেখে সারা মুখে চুম্বন করে বুকে জড়িয়ে ধরল। মায়ের উষ্ণতাপে পরীর চোখের জলে বসালো। মালা কেঁদে যাচ্ছেন পরীকে জড়িয়ে ধরে। রূপালী নিজ ঘর থেকে দৌড়ে এসে মালাসহ পরীকে জড়িয়ে ধরে। তিনজন মিলে অশ্রু বিসর্জন দিচ্ছে। ভারী হয়ে উঠেছে সারা অন্দর। রূপালী নিজের চোখ মুছে বলে, পরী তুই সায়েরের সাথে চলে যা, ভালো থাকবি। আমি যাব না আপা, ওদের শাস্তি না দিয়ে যাব না। কার সাথে যেতে বলছো আমাকে? যে কিনা আমাকে খুন করার জন্য বিয়ে করেছে। আমি জানি সব, কিন্তু বিশ্বাস কর, সায়ের তোকে বাঁচানোর জন্য মিথ্যা বলে তোকে বিয়ে করেছে। ও তোকে ভালোবাসে অনেক। তুই ওর সাথে ভালো থাকবি। পরী রূপালীর কথার পিঠে কথা না বলে কুসুমকে ডাকলো। কলপারে গিয়ে কুসুমকে বালতি ভরতে বলে নিজ কক্ষে চলে গেল। কিছুক্ষণ পর পরী কলপারে গিয়ে বসলো। কুসুম তখনও ছিল ওখানে। পরী কুসুমের দিকে তাকিয়ে বলল, আমি না বলা পর্যন্ত তুই এখানেই থাকবি। কুসুম মাথা নাড়ে। পরীকে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে কুসুমের কাছে। ভেজা চুলগুলো লেপটে আছে ঘাড় গলা দিয়ে। ঠান্ডা পানি শরীরে পড়তেই কেঁপে উঠছে পরী। ঠোঁট দুটো নীল হয়ে আসছে, তবুও ইচ্ছামতো পানি ঢেলে শান্ত হলো পরী। ভেজা কাপড় ছেড়ে সিঁদুর রাঙা শাড়ি জড়িয়ে ঘরে গেল। সায়ের এতক্ষণ পরীর আসার অপেক্ষায় ছিল। পরীকে দেখে সে থমকে গেল। পরীর নতুন সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করে সে। আজও করলো, তবে আজ যেন ভয়ঙ্কর সুন্দর লাগছে পরীকে। চুল মুছে নিয়ে শাড়িটা ভিজে গেছে পানিতে। সায়ের গামছা এনে পরীর কাছে এগিয়ে আসতেই
হাত উঁচিয়ে থামিয়ে দিল পরি। বলল, আমার থেকে দূরে থাকবেন, আমার সহ্য হয় না আপনাকে। তবু আমি আপনার কাছেই আসবই। আপনার কাছে আসা আটকাতে পারবেন না আপনি। যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমাদের দূরত্ব বাড়াতে পারবেন। বলা বাহুল্য যে আপনাকে আমি ক্রোধের তাড়নায় মেরে ফেলতেও পারি, কিন্তু আমি নিজেকে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করব। আপনাকে বাঁচতে হবে, দুনিয়াতেই আপনি বেঁচে থাকার শাস্তি পাবেন। আপনার দূরত্ব আপনাকে শাস্তি দিবে। শায়ের কিছুক্ষণ তাকিয়ে রইল পরীর দিকে। কোনো ভালোবাসা নেই আজকে পরীর মাঝে। পাপ সব কিছু দিয়ে আবার কেড়ে নেয়। শায়ের আজকে তার প্রমাণ পেল। কাছে থেকেও আজ পরি যেন অনেক দূরে। শায়ের জানে না আদৌ কোনো দিন এই দূরত্ব মিটবে কিনা। দীর্ঘশ্বাস ফেলে শায়ের বলে, আমি খুন করে যদি পাপী হই তাহলে আপনিও পাপী, সুশীলকে হত্যা করে আপনিও পাপী। মানতে পারবেন ওইটা? একটা নরপিশাচকে শাস্তি দেওয়া পাপ না? পৃথিবীর বুক থেকে একটা জানোয়ার তো বিদায় হলো। বিন্দুর দর্শনকারীদের হত্যা করে তাহলে আমিও পাপ করিনি? তাহলে পালক, এবার বলবেন এটাও পাপ নয়? এই ছিল পরিজানের 40 থেকে 42 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।